আচ্ছা, আপনি তো লন্ডনে পড়াশোনা করেছিলেন। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এখন আপনি এই যে মুরগি রয়েছে এবং ছাগল পালন করছেন, এই বিষয়টা কীভাবে দেখেন? বেসিক্যালি আমি অনেক ধরনের ব্যবসার সাথে লিপ্ত ছিলাম, ব্যবসা করেছি, অনেক ধরনের করেছি। এই একটা কথা মানতেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কৃষির উপর আর কোনো কিছুতে বরকত নাই। এই ব্যবসায় সবসময় বরকত পাবেন, একটু জাস্ট ধৈর্য ধরে রাখতে হবে আর কি। সো বাসস্থান হচ্ছে সর্বপ্রথম, দ্বিতীয়ত হচ্ছে খাওয়া। আপনি যদি বাসস্থান এবং খাওয়া ঠিক রাখেন, এর বাইরে টুকিটাকি অসুখ হয় বা যায় হয়, ওগুলো আপনি টেক কেয়ার করতে হবে। তবে এই দুইটা ইউ ক্যান নট কম্প্রোমাইজ, ইউ হ্যাভ টু গিভ দ্যাম দ্য ফুল কমফোর্ট। তো বাসার স্থানের ক্ষেত্রেও খাওয়ার ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বন্দরনগরীর চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট গ্রামে। আমরা এই মুহূর্তে আছি আদনান ভাইয়ের একটি বিদেশি ছাগল এবং দুম্বার খামারে। তার এখানে সব ব্যতিক্রম প্রজাতির ছাগল এবং দুম্বা রয়েছে, যার কারণে এটার নাম হচ্ছে ইউনিক গড ফার্ম। আমরা যদি একটু সহজ করে বলতে চাই, তিনি কিন্তু উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা। লন্ডনে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে এখন এই ছাগল এবং দুম্বা পালন করছেন। আজকের এই পর্বে আমরা তারই সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আদনান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর অনেক ভালো লাগছে আপনার এই ছাগলের খামারে এসে। এই যে পাশে কিন্তু ছাগল এবং দুম্বা ডাকছে। জি জি জি, এখানে দুম্বাগুলো একটু আজকে ওই আপনারা নতুন মানুষ দেখছে তো, তাই ডাকাডাকি একটু বেশি করছে আর কি। আপনার ফার্মে এসে প্রতিটা শেডে কিন্তু চোখ আটকে যাচ্ছে, মনে হচ্ছে আমি নতুন কিছু দেখছি। আপনার ব্যতিক্রম কালেকশন, কোন কোন প্রজাতির আপনার ছাগল রয়েছে এবং দুম্বা রয়েছে? আমার এখানে মেইনলি আমি স্টার্ট করেছিলাম বোয়ার দিয়ে, কিন্তু এখন বোয়ার, বারবারি, কালাহারি আছে ছাগলের মধ্যে, আর কাশ্মীরি যেটা মোস্ট আনকমন বাংলাদেশে, ওইটাও রেখেছি। আর দুম্বার মধ্যে যেগুলো মোস্ট ফেমাস হচ্ছে টার্কিশ দুম্বা আছে। এর বাইরে আনকমনের মধ্যে আছে আওয়াজি দুম্বা এবং হার্লি কুইন্স পার্সিয়ান, যেটাকে মোস্ট বিউটিফুল দুম্বা বলা হয়। আর ডরপার শিপের মধ্যে আছে বাংলাদেশের লোকাল শিপও আছে, ডরপার শিপও আছে, যেটা অস্ট্রেলিয়ান ডরপার বলে আর কি। প্রতিটা শেডেই কিন্তু বাচ্চা রয়েছে, বিষয়টা অনেক ভালো লেগেছে আমার। জি, বেসিক্যালি আমার এখানে দুইটা ফার্ম করা, যাতে ইনব্রিডিংয়ের কোনো কেসেস না হয়, সেজন্য আমি বাচ্চাগুলোকে বাচ্চার কম্পার্টমেন্ট আলাদা রেখেছি। বাচ্চাগুলোকে ওখানেই বড় করে তারপর নেক্সট ফার্মে, মানে ভাইস ভার্সা করে কি, এই ফার্মের বাচ্চাকে ওই ফার্মে ব্রিডিংয়ের জন্য দিই, এই ফার্মের বাচ্চাকে এই ফার্মে ব্রিডিংয়ের জন্য দিই। আচ্ছা, আপনার এখানে সব উন্নত জাত। জি। আচ্ছা, এই উন্নত জাত নিয়ে খামার করার কারণটা কি? বেসিক্যালি আমি সর্বপ্রথম খুঁজতে বেরিয়েছিলাম সবচেয়ে আনকমন ছাগলের ব্রিড বা সবচেয়ে মোস্ট ফেমাস। তখন আমি বোয়ার ছাগল পাই। এরপরে আমি আসলে নর্মাল ছাগলও দেখছি, নর্মাল ছাগল দেখে আসলে ওগুলার কেন জানি আমাকে টানে না। এরপর থেকে আমি যেখানে যাই, যেই জায়গায় যাই, যে দেশেই যাই, আমি মোস্ট আনকমন ব্রিডসগুলো খুঁজতে থাকি বা সুন্দর ব্রিডসগুলো খুঁজতে থাকি। তো খুঁজতে খুঁজতে যখনই খুঁজি, ওগুলো আবার দেশে সেগুলো কালেক্ট করার জন্য চেষ্টা করি। তো এইভাবেই প্রত্যেক দেশে গিয়ে বা বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে যেটা দেখি ওটা সুন্দরগুলো কালেক্ট করতে করতে আজকে আমার ফার্ম এই পর্যায়ে। আচ্ছা, এই ফার্মের পথ চলা শুরু হয় কিভাবে? এটা 2019 সালে আমার বাচ্চার জন্য কোরবানের ছাগল কিনতে গিয়ে ফার্স্টেই আমি দুটো ছাগল কিনি। তো ওই ছাগল দুটার প্রতি আমার ছেলে এত বেশি আকৃষ্ট হয়ে পড়ে, ওই দুটাকে আমি আর কোরবানি দিতে পারিনি। তো ওগুলো রেখে দিই। রেখে দেওয়ার পরেই পরে ফার্দার এরকম আরও দুটা নিই জাইরিশ। আমার ছেলে নতুন ফার্মে গেলে অন্য যদি কোনো কিছু পছন্দ করে, ওই ব্রিড নিয়ে এভাবে নিতে নিতে আজকে এই পর্যায়ে আসছে। শখের খামার ছিল? জি, এক্স্যাক্টলি, আমার বাচ্চার শখের খামার। আমার এখন বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে, কোয়ান্টিটি এত বেড়ে গেছে। জি, এখন বাণিজ্যিকভাবে রূপান্তরিত করতে আছে ছাগল এবং দুম্বা সব। অ্যাট দিস মোমেন্ট ছাগল আছে 100+, আর দুম্বা আছে 50+, ভেড়া আছে 12 থেকে 15। আচ্ছা, আপনার ফার্মে এসে একটি বিষয় লক্ষ্য করলাম যে তেমন গন্ধ নেই। হ্যাঁ, এই বিষয়টা আসলে কীভাবে মেনটেন করছেন? অত্যাধুনিক ছাগলের ফার্মের জন্য যা যা দরকার আমি সবই গুগল থেকে করেছি। একটা সাজেশন দেওয়ার জন্য যারা বর্তমানে খুব রিনাউন অ্যাগ্রো ফার্মের ওনার, তাদেরকে ডেকেছিলাম, ডক্টর ডেকেছিলাম। ওরা এসে যা যা সাজেস্ট করছে, সর্বপ্রথম হচ্ছে মাচাটা 3.5 ফিট উপরে, আর মাচাটার নিচে যেই ফ্লোর স্পেসটা, ওইটা যাতে সবসময় পরিষ্কার থাকে, মাচাটার নিচে ছিদ্র থাকে। আমি প্লাস্টিকের মাচা ইউজ করেছি, যাতে ওদের ইউরিনাইট বা ওদের যেগুলা আপনার বর্জ্য, ওগুলা যাতে কোনো আটকায় না থাকে, সরাসরি নিচে পড়ে, এবং ওগুলো আমি কিছু একটা পার্টিকুলার পিরিয়ড পরপর ওগুলো পানি দিয়ে অটোমেটিক ওয়াশ হয়ে চলে যায়, যার কারণে কোনো দুর্গন্ধ নাই। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি লোকাল ব্রিডস নিয়ে কাজ করি না। যেইসব ব্রিডস একটু স্মেলি, ওগুলো নিয়ে আমি কাজ করি না। যেইসব ব্রিডস একটু মোর ক্লিন এবং মোর হাইজেনিক এবং
গুড স্মেল ওইসব ব্রিড নিয়ে আমি কাজ করি, যার কারণে খুব বেশি গন্ধ নাই আসলে। আচ্ছা, আপনি তো লন্ডনে পড়াশোনা করেছিলেন, লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এখন আপনি এই যে মুরগি রয়েছে এবং ছাগল পালন করছেন, এই বিষয়টা কীভাবে দেখেন? বেসিক্যালি আমি অনেক ধরনের ব্যবসার সাথে লিপ্ত ছিলাম, ব্যবসা করেছি, অনেক ধরনের করেছি। এই একটা কথা মানতেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কৃষির উপর আর কোনো কিছুতে বরকত নাই। এই ব্যবসায় সবসময় বরকত পাবেন, একটু জাস্ট ধৈর্য ধরে রাখতে হবে আর কি। যেহেতু আপনি একজন উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা, চাইলে কিন্তু অন্যান্য ব্যবসা করতে পারতেন, এই কৃষিতে না আসলেও কিন্তু কোনো সমস্যা হতো না। সে জায়গায় কিন্তু আপনি কৃষিতে এসে এবং বেশ সুন্দর একটি পরিকল্পিত খামার করেছেন, এবং আপনার খামারে যদি কেউ আসে সত্যি কিন্তু মুগ্ধ হয়ে যাবে। জি জি, আপনাদের দোয়ায় আমি এটা মেনটেন করার চেষ্টা করছি। বেসিক্যালি আমি অনেক ধরনের ব্যবসায়িক সাথে লিপ্ত আছি বা লিপ্ত ছিলাম। সব শেষে আমি কৃষিতেই এসে আমি স্টাক আছি অ্যাট দিস মোমেন্ট। কৃষিতেই আমি মূল মেইন ফোকাসটা দিচ্ছি, কারণ হচ্ছে আমি আসলে সব কিছু করে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কথাটা, মানে কৃষিতেই আসলে সবচেয়ে বরকতময়। কৃষিতে থাকলে, ধৈর্য ধরে থাকলে আপনার এটা কখনো বিফলে যাবে না। তো আপনি জাস্ট ধৈর্য ধরতে হবে এবং প্রপার ইউটিলাইজেশন অফ টাইম অ্যান্ড প্রপার টেক কেয়ার করতে হবে অ্যানিমালসের, দ্যাটস ইট। ছাগল এবং দুম্বার খামার করার আগে তার বাসস্থান নির্বাচন করা কতটুকু জরুরি? একটা মানুষের জন্য যতটুকু জরুরি বাসস্থান, ঠিক যে কোনো পশু পাখি, ওরা যদি পিওর 100% কমফোর্ট না থাকে, তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন না। সো বাসস্থান হচ্ছে সর্বপ্রথম, দ্বিতীয়ত হচ্ছে খাওয়া। আপনি যদি বাসস্থান এবং খাওয়া ঠিক রাখেন, এর বাইরে টুকিটাকি অসুখ হয় বা যায় হয়, ওগুলো আপনি টেক কেয়ার করতে হবে। তবে এই দুইটা ইউ ক্যান নট কম্প্রোমাইজ, ইউ হ্যাভ টু গিভ দ্যাম দ্য ফুল কমফোর্ট। তো বাসার স্থানের ক্ষেত্রেও, খাওয়ার ক্ষেত্রে। বাংলাদেশের আবহাওয়ায় এসব ছাগল প্রজনন ক্ষমতাটা কেমন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আবহাওয়া মতো আবহাওয়ার কোথাও নেই। সুইটেবল আবহাওয়া, এখানে ঠান্ডাও আছে, বৃষ্টিও আছে, আপনার গরমও আছে, এবং সব কিছুরই কিন্তু আপনার সলিউশন আছে। আপনার গরমের জন্য ফ্যান আছে, ঠান্ডার জন্য কাভারেজ আছে। আপনি ওইভাবে যদি মেনটেন করে চলেন, টেম্পারেচার কন্ট্রোল করেন, ওই যেটা বললাম পিওর 100% কমফোর্টেবল ওদের জন্য, প্রাণীর জন্য যেটা 100% কমফোর্টেবল, ওইটা যদি আপনি ওদেরকে প্রোভাইড করেন, আপনি 100% রেজাল্ট পাবেন, এটা আমার বিলিফ। ভাই, আমরা দেখছিলাম যে সাইলেজ দেওয়া হচ্ছে এই ছাগল এবং দুম্বাকে। জি, শুধু সাইলেজ না, বেসিক্যালি আমার ছাগলকে 3 ধরনের খাওয়া প্রোভাইড করা হয়। একটা হচ্ছে গ্রিন গ্রাস, যেটা সচরাচর রাখে। জি, ওটাতে পানি থাকে, ওদের বডিতে পানির অভাবটা পূরণ হয়। তারপরে দিয়ে আমি হচ্ছে সাইলেজ দিয়ে হচ্ছে দুইটাই, সাইলেজে হচ্ছে দুইটার মিশ্রণ আছে, প্রোটিনও আছে, আবার ওই পাতা জাতীয় যেটা, ওটাও আছে, আবার দানাদারও দিই একবেলা। তো 3 বেলা আমার ছাগল বা দুম্বাকে খাওয়া দাওয়া হয়। 3 বেলায় আমি একদম সুষমভাবে বন্টন করে এই 3টা খাদ্য প্রোভাইড করে থাকি। এইসব বিদেশের ছাগল এবং দুম্বা পালনের সুবিধা কী কী আছে? এগুলোর সুবিধা হচ্ছে বাংলাদেশে যদিও এখনও ওগুলোর ডিমান্ড ক্রিয়েট হয় নাই, তবে এগুলোর প্রোডাক্টিভিটি খুবই ভালো। আপনি ইউ ক্যান ক্রিয়েট সামথিং এখন যেটা বাংলাদেশের নাই, যেমন হার্লিকুইন্স পার্সিয়ান অ্যাভেলেবিলিটি নাই, আপনার আওয়াজি দুম্বার অ্যাভেলেবিলিটি নাই। আই ক্যান ক্রিয়েট দ্য অ্যাভেলেবিলিটি। আমি বাংলাদেশের মানুষের জন্য আমি এই নতুন ব্রিডগুলো আমি নিয়ে আসতে পারবো, ওরা নতুন একটা জিনিসের সাথে পরিচয় হতে পারবে। তো অবশ্যই অ্যাডাপ্ট করতে টাইম লাগে, মানুষ যখন অ্যাডাপ্ট করবে আমি আশা করবো ইনশাল্লাহ ওরা খুশি হবে। যার সুবিধা আছে তার অসুবিধাও কিন্তু আছে, অসুবিধা জানি আমরা। অসুবিধা হচ্ছে অনেক সময় মন খারাপ হয়ে যায়। যেমন এইসব ছাগল, একটা দুম্বার বা ছাগলের যদি অসুখ হয়, সারা রাত আমার আর ঘুম হয় না। আর অসুবিধার মধ্যে তেমন আমি বেশি আর অসুবিধা দেখি না, সুবিধার মধ্যেই বেশি সুবিধা। যেই সব সুবিধাগুলো আসলে আসে, ওগুলোর কাছে অসুবিধাটা কিছু না। এতগুলা মানুষের কর্মসংস্থান হইলো, আমার ফার্মে 14-15 জন মানুষ আছে, নট অনলি দ্যাম, ওদের ফ্যামিলিরও দোয়া আছে, ঠিক আছে, আর আমার বিজনেসও বাড়ছে, টাকা পয়সাও বাড়ছে। এই সুবিধাগুলোর পাশে আসলে অসুবিধাটা আমি খুব একটা বেশি করি না। আচ্ছা, কত টাকা বিনিয়োগ করা আছে এই ফার্মে? আমার ফার্মে একটু আসলে অন্যান্য ফার্মের তুলনায় বেশি আছে, কারণ আমি সব একদম 100% আইডিয়াল মেনে রেখেই করছি। আমার শেড সহ, দুম্বা সহ আপনি যদি ছাগল করেন, মোর দেন 1.5 crore, 1.5 কোটি টাকার উপরে শুধু দুম্বার ছাগলের ফার্মের পিছনে। আরও মুরগির, লেয়ার মুরগির ওখানে প্রায় শেড সহ আমার আরও 1.5-2 কোটি টাকার উপরে আছে। প্রায় 1.5 কোটি টাকার যে ছাগলের খামার, সে সামনে আমরা দাঁড়িয়ে আছি নাকি? জি জি। এটা কি চিন্তা করা যায় যে একটা ছাগলের ফার্মেই প্রায় 1.5 কোটি টাকা বিনিয়োগ করা, এটা কি আসলে আপনার কি মনে হয় যে বাণিজ্যিকভাবে এটা কতটুকু সফল হওয়া যায়? আমি যদি এখন অ্যাসেট ভ্যালুয়েশন করি, আমি খুব সফল। আপনি যদি ফাইন্যান্সিয়াল ডিরেক্ট ক্যাশ দেখেন, তাইলে হয়তো প্রফিট লস ক্যালকুলেশন করতে কষ্ট হবে। আমি বলেছি আমার কাছে 50টা দুম্বা আছে, আমি হয়তো শুরু করেছিলাম 10টা দুম্বা দিয়ে। 50টা দুম্বার দাম আমি একদম মিনিমাম প্রাইসে ধরলেও আমি এখন 70 থেকে 80 লাখ টাকা পাবো। 70 থেকে 80 লাখ? জি, একটা দুম্বার প্রাইস 1,20,000 তো একদম মানে এখন বললে এখন নিয়ে যাবে এরকম প্রাইস। তো ওরকমও আমি 70-80 লাখ টাকার শুধু আমার কাছে দুম্বাই আছে অ্যাট দিস মোমেন্ট। ছাগলও তো রয়েছে অনেক।
ছাগল বাদই দিলাম, আমি শুধু দুম্বা দিয়ে আমার 80% আমার কাভার হয়ে যাচ্ছে। তো আমার অ্যাসেট ক্যালকুলেশন অনুযায়ী আমি প্রফিটে আসি এবং থাকবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আচ্ছা, তার মানে কি বাণিজ্যিকভাবে এই দুম্বা এবং উন্নত জাতের ছাগল লালন পালন করা যায় নাকি? হ্যাঁ, আপনার দুইটা জিনিস মাথায় রাখলে আপনি করতে পারবেন। একটা হচ্ছে আপনার ওদের ফিডিংটা আপনার যদি প্রপার রাখেন এবং ওদের যদি প্রপার টেক কেয়ার থাকে, তাহলে ওদের থেকে যদি 100% প্রোডাকশন আপনি পান, আপনি ক্যান নট বি ইন লস, আপনার লসে থাকার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, ঠিক আছে। আপনার এখান থেকে কয় বিক্রি শুরু হয়েছে ছাগল আর দুম্বা নাকি? আমরা কিছু কিছু আত্মীয় স্বজনের কাছে এখন পর্যন্ত বিক্রি করেছি, বাইরে বিক্রি করা হয়নি তেমন বেশি। তবে এখন যে পর্যায়ে এগিয়ে গিয়েছে, আমার ইনশাল্লাহ মানে ইচ্ছা আছে যে আমি বাণিজ্যিকভাবে বিক্রয় শুরু করবো আর কি। যে পরিকল্পনা নিয়ে আপনি ফার্মটি শুরু করেছেন, এখন কি মনে হচ্ছে যে আপনার পরিকল্পনা বাস্তবায়নের পথে কিনা? আসলে পরিকল্পনা ছিল শুধু আমার বাচ্চার শখ পূরণ এবং ও যাতে হ্যাপি থাকে, এটা তো ডেফিনেটলি পূরণ হয়ে গেছে। এখন এর বাইরে যা পাইছি সব হচ্ছে রহমত। আল্লাহর রহমতে এতগুলা বেবি আছে, এখানে আসলে ভালো লাগে, ওদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। এখানে আসলেই আমার ক্লান্তি, সারাদিনের ক্লান্তি, সারা সপ্তাহের ক্লান্তি, এগুলো সব দূর হয়ে যায়। বাংলাদেশে কিন্তু বেকার রয়েছে অনেক, তার মধ্যে শিক্ষিত বেকারের পরিমাণটা অনেক বেশি। তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? ওদেরকে বলবো যে অনেক যদি কিছু একটা ছোট একটা পুঁজি দিয়ে ওরা এগুলো শুরু করতে পারে, করে দেখুক, আমার মনে হয় যে ওরা ভালো করতে পারবে। এবং এইটার যদি মজা এবং টেকনিকগুলো তো শিখতে সময় লাগে, যদি ওরা নিয়ম কানুন বুঝে যায় তাহলে ওরা আর চাকরির প্রতি ঝুঁকবে না, ওরা এইটার পিছেই ছুটবে। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম একজন তরুণ উদ্যোক্তার সাথে। তার ছাগলের খামারে যদি কেউ আসেন, মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর একটি ছাগলের খাবার হয় কিভাবে। না আসলে কিন্তু বোঝার কোনো সুযোগ নেই। ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার এই ফার্ম নিয়ে? ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে, এখন দুটো আছে, দুটো থেকে যাতে 4টা করতে পারি, এটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর সব সময় দোয়া করবেন যাতে আমি কোয়ালিটিটা এভাবেই রাখতে পারি, যাতে বাণিজ্যিক ক্ষেত্রে যাতে মানে এন্টার করতে গিয়ে আমার যাতে কোয়ালিটি কম্প্রোমাইজ না করি। ঠিক আছে, সময় দেওয়ার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।